স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করেন টিপস এন্ড ট্রিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। নমস্কার সকলকে। প্রথমেই আমি সাধুবাদ জানাতে চাই জিআইমিক যে আমাদের সংস্থা, যারা এই ছাত্রছাত্রীদের জন্য যে এরকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, এটার জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তো আর বিশেষ আমার শ্রদ্ধা জানাতে চাই মাননীয় পার্থ কর্মকার স্যার, সুজিত স্যার, কাঞ্চন স্যার এবং কৌস্তব বাবুকে। তো সর্বপ্রথমে আমি যারা পরীক্ষা দিতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার আগাম শুভেচ্ছা জানাতে চাইছি। তো প্রথমেই যেটা আমি বলে রাখা দরকার, দেখো এই যে তোমরা পরীক্ষা দিতে চলেছো, তোমরা তো বোর্ড বা কাউন্সিলের যে এক্সাম তোমরা অলরেডি দিয়েছো, অনেকে রেজাল্ট হয়তো বেরিয়ে গেছে যারা আইএসসি পরীক্ষা দিয়েছো। তো ওই পরীক্ষার সঙ্গে বেসিক ডিফারেন্সটা কোথায়? দেখো, ওটা ছিল ইভ্যালুয়েশন, এটা হচ্ছে এলিমিনেশন। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল যেই বা ধরো নিট বা নিট তো অলরেডি হয়ে গেছে, তো এই যে পরীক্ষাগুলো বা তোমাদের যেই অ্যাডভান্স যে ধরনের পরীক্ষাগুলো তোমরা দেবে, এগুলো সব এলিমিনেশন, মানে এখানে কিন্তু তোমাকে বাদ দেওয়ার একটা জায়গা রয়েছে। ইভ্যালুয়েশনে তুমি দেখবে যে একাধিক জন কিন্তু সেখানে সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে, কিন্তু এক র্যাঙ্ক একজনই করবে। তো এখানে আমরা কিন্তু সেরকম কিছু প্রত্যাশা করবো না যে সবকিছু দিয়ে আমরা কমন পেয়ে যাবো, এরকম কিন্তু আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে না। আমাদের বেশ কিছু কোশ্চেন সেখানে নতুন থাকতে পারে, ভাবতে হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর একটা কথা খুব দরকার, যে আত্মবিশ্বাস। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো একজন ব্যাটসম্যান যখন ব্যাট করতে নামে, সে যে কোনো একটা বলেই কিন্তু আউট হয়ে যেতে পারে, কিন্তু তার আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে সে কিন্তু 100 রান করে। এবং আরেকটা কথা অলরেডি স্যারেরা বারবার বললেন যে তোমাকে ছাড়তে শিখতে হবে। এরকম কথাটা ছাড়তে শিখতে হবে মানে, দেখতে একজন ব্যাটসম্যান সে কিন্তু জানে কোন বলটা তার পক্ষে শুভ নয়, কোন বলটা সে আউট হয়ে যেতে পারে। সে দীর্ঘ প্র্যাকটিস বা অধ্যাবসায়ের ফলে সে জেনেছে যে এই বলটাই কিন্তু সে আউট হতে পারে, ফলে সেই বলটা কিন্তু সে ছেড়ে দেয়। তো নেগেটিভ মার্কিং কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা কিন্তু যতদূর সম্ভব আমাকে অ্যাভয়েড করতে হবে, তার লোভ সংবরণ করতে হবে। তো আমি এখানে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে কোশ্চেনগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো, সেখানে দেখেছো যে কেমিস্ট্রি কোশ্চেন তো আমার মনে হয় যথেষ্ট সহজ আছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখো, সেখানে দেখতে পাবে যে অবশ্যই তোমাদের ম্যাথামেটিক্সে যেহেতু বেশি নাম্বার থাকে, ওর উপর বেশি তো ওয়েটেজ থাকবেই, কিন্তু আমার মনে হয় যদি তোমরা ওভারঅল র্যাঙ্কিং করতে চাও, কেমিস্ট্রি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দুটো কারণ। কি দুটো কারণ? এক হচ্ছে আমি বললাম যে অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল যেই কোশ্চেন ছাড়া যে তোমরা যে নিট দেখো বা তোমাদের যেই মেন দেখো, তার থেকে আমার মনে হয় এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সহজ, অনেক বেশি স্কোরিং। আমি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন দেখি, খুব বেসিক জায়গা থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আছে, তাহলে এটা কিন্তু সেই দিক থেকে একটা স্কোরিং। আর সেকেন্ডলি দেখো, ম্যাথ এবং ফিজিক্স যেখানে অনেকটাই ক্যালকুলেটিভ ব্যাপার থাকে এবং সেখানে অনেক সময় টাইম কনজিউমিং থাকে। কেমিস্ট্রির বেশ কিছু কোশ্চেন, যেমন ধরো ইনঅর্গানিক কোশ্চেন বা অর্গানিকের বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমরা দেখে একটু ভেবেই কিন্তু অ্যান্সার করতে পারবে, ফলে সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট করে তোমরা কিন্তু ফিজিক্সে অ্যান্সার করার সুযোগ পেতে যাবে। তো এই দুটো কারণে আমি বলবো কেমিস্ট্রিতে কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমরা পড়বে, এটা কিন্তু তোমাদের আগামী দিনে র্যাঙ্ক করতে খুব কার্যকর ভূমিকা রাখবে। এবার আমরা চলে যাই, আমি একটুখানি স্ক্রিন শেয়ারিং করছি। টাইম লাগবে। কি শোনা যাচ্ছে? একটু যদি কেউ কাইন্ডলি রেসপন্স করেন, এবং দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে যে অ্যানালিসিসটা করতে চাইছি, যেখানে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একটু অ্যানালিসিস করি, কোন জোন থেকে কতটা কোশ্চেন ওয়েটেড এসছে এবং কোনগুলোকে আমরা বেশি গুরুত্ব দেবো। অবশ্য আমাদের সময় হাতে খুব কমই আছে, তবুও আমরা শেষ বেলায় কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাব, সেই জায়গাগুলোকে একটুখানি হাইলাইট করার চেষ্টা করব। প্রথমেই আমি অলরেডি স্যাররা বলেছেন, আমাদের যে কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা একবার বলে দেওয়ার
কেমিস্ট্রি, এবং সেখানে তোমরা জানো যে আমাদের এখানে 1 নম্বরে আমাদের 30টা কোশ্চেন থাকছে, এবং সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং আমাদের যে হিসাবে যদি আমরা 25% নেগেটিভ মার্কিং দেখি, সেখানে প্রত্যেক ভুল করার জন্য তোমরা 0.25 করে মার্কস ডিডাক্ট হবে। আবার 5টা কোশ্চেন আমাদের মডারেট, অর্থাৎ একটু কঠিন থাকে, একটুখানি ক্যালকুলেটিভ হতে পারে, একটুখানি কনসেপচুয়াল হতে পারে, একটু ভাবার জায়গা থাকতে পারে, এবং সেখানে 2 মার্কস থাকছে তোমাদের 5টা কোশ্চেন, এবং সেখানেও কিন্তু সিঙ্গেল কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রথম দুটোতেই আমাদের সিঙ্গেল কারেক্ট অ্যান্সার থাকছে, এবং সেখানেও যদি আমরা এই 2 এর হিসাবে দেখি, আমাদের কিন্তু প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.5 আমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এবং যেটা আমাদের থার্ড পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দেখো সেখানে তোমাদের 5টা কোশ্চেন থাকছে, এখানেও 2 মার্কস থাকছে, কিন্তু এখানে স্পেশালিটি কি হবে, এখানে হচ্ছে আমাদের মোর দ্যান 1 কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে কিন্তু আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা ফিজিক্স এবং ম্যাথের স্যার অলরেডি তোমাদের বলেছে, এটা তোমরা কিন্তু কোনো ছেড়ে আসবে না, কারণ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং নেগেটিভ মার্কিং নেই শুধু তাই নয়, এখানে নিশ্চয়ই তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, যেখানে কিন্তু তোমাদের যদি মনে করো 3টে অ্যান্সার কারেক্ট থাকে, তার মধ্যে তুমি একটাও ঠিক করে আসতে পারো, সেখানে কিন্তু পার্সিয়াল একটা মার্কস তোমরা পাবে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে সেটা তোমরা একটু দেখো, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি যে এই জায়গাটা খেয়াল করো, যে আমরা যদি মনে করো টোটাল ধরো 3টে অ্যান্সার, আমরা মনে করো 4টের মধ্যে 3টে অ্যান্সার কারেক্ট হয়েছে, তুমি যদি মনে করো সেখানে 3টেতেই যদি তুমি মানে 3টে যে 3টে কারেক্ট 3টেই যদি তুমি মনে করো করে থাকো, ঠিকঠাক যদি ঠিক করে থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা দেখবে যে পুরো মার্কস পাচ্ছ। কিন্তু যেখানে যদি তোমরা মনে করো দুটো রাইট করো, তাহলে কিন্তু এই রেশিওতে, অর্থাৎ এই প্রপোর্শনালি আমাদের তখন যে ফর্মুলাটা লেখা হয়েছে 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশন মার্কস, তুমি যেটা করেছো এটা মার্কস পেয়েছো, আর টোটাল নাম্বার অফ কারেক্ট অপশন। তাহলে আমাদের যদি আবার বলছি 3টে যদি 3টেই ঠিক করো ফুল মার্কস পাবে, আর নইলে তোমাকে 2 ইন্টু দুটো ঠিক করবে, সেক্ষেত্রে কি হবে, আমাদের 2 ইন্টু 2/6, অর্থাৎ সেইভাবে তোমাদের কিন্তু পার্সিয়াল একটা মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি আবার বলছি তোমাদের এই কথাটা, দেখো তোমাদের প্রথমটা আমাদের যে পার্টটা থাকছে 30খানা আমাদের কোশ্চেন থাকছে, মোট অবশ্যই 40 কোশ্চেন, তার মধ্যে 1 মার্কসের সিঙ্গেল কারেক্ট অ্যান্সার তোমরা জানো অলরেডি, আর 5টা কোশ্চেন থাকছে 2 মার্কসের, সেখানেও সিঙ্গেল কারেক্ট টাইপ, আর থার্ড কোশ্চেনটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেখানেও 2 মার্কস থাকছে, কিন্তু সেখানে মোর দ্যান 1 কারেক্ট অ্যান্সার, সেখানে কিন্তু পার্সিয়াল মার্কিং থাকার সম্ভাবনা রয়েছে, পার্সিয়াল মার্কিং থাকবে, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এই অংশটা কিন্তু অবশ্যই কেউ ছেড়ে আসবে না। এরপর আমরা যেটা অ্যানালিসিস করবো বললাম, দেখো পরের অংশটা আমরা এখানে একটা টোটাল একটা অ্যানালিসিস আমরা রেখেছি। আমরা যদি সার্ভে করে দেখি যে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেনের কোন জায়গা থেকে কোথায় বেশি কোশ্চেন এসেছে, অবশ্যই প্রত্যেক বছর কিন্তু ভ্যারিয়েশন হয়, তারও আমরা মোটামুটি একটা টেন্টেটিভ এখানে আইডিয়া রেখেছি। দেখো যেখানে আমরা এই জায়গাগুলোতে আমরা পিঙ্ক কালার করা আছে, দেখো এই যে জোনগুলো তোমরা দেখতে পাচ্ছ পিঙ্ক কালার করা আছে, এখান থেকে দেখো ম্যাক্সিমাম আমাদের কিন্তু কোশ্চেন এসছে, অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যার মধ্যে মূল কনসেপ্ট বা তোমাদের দেখবে এখান থেকে যে জায়গাগুলো তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা নিশ্চয়ই জানো নর্মালিটি, মোলারিটি, এবং সেই রিলেটেড যে তোমাদের যে মনে করো বিভিন্ন সলিউশনের যে স্টেইন বার করা, সেগুলো তোমাকে দিতে পারে, স্টয়কিওমেট্রিক যে ক্যালকুলেশন গুলো, এগুলো কিন্তু সব এই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির মধ্যে ইনভলভ রয়েছে। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের করতে হবে, এবং তোমরা দেখবে 9-10 লেভেল থেকে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের কম বেশি শিখে আসছো মূল কনসেপ্ট, এবং মূল কনসেপ্টের উপর দেখো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, আমাদের 1 থেকে 4টে কোশ্চেন কিন্তু আমাদের প্রত্যেক ইয়ারেই থাকে। হয়তো প্রিভিয়াস আমরা যদি দেখি 2-1 বছর আসেনি, তো তোমরা যদি জেনারেল ট্রেন দেখো, সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে এটা কিন্তু তোমাদের শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ, কেন যে কোনো চ্যাপ্টারের মূল কনসেপ্টে কিন্তু লাগবে। এরপর খুবই গুরুত্বপূর্ণ পার্ট দেখো অ্যাটমিক স্ট্রাকচার। এখান থেকে যদি দেখো তোমরা গত বছর কোশ্চেন যদি নাও থাকে, প্রত্যেক বছরে দেখো আমাদের মোটামুটি 2 বা 4টে কোশ্চেন কিন্তু এসছে। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা এমনি তোমরা যারা একটা বেসিক চ্যাপ্টার, এখান থেকে যদি কেমিস্ট্রি যদি আমরা 3টে চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ পড়ি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর রয়েছে দেখো, আমি তোমাদের আবারও বলছি, আমরা যেখানে পিঙ্ক কালার যেগুলো করেছি সেগুলো হাই ওয়েটেড স্ট্রাকচার, যেগুলোকে খুব গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে। ইউনোগুলো মডারেটলি লেস ইম্পর্টেন্ট মানে একেবারে ইম্পর্টেন্ট নয় তা নয়, আমাদের কিন্তু এগুলোকেও গুরুত্ব দিতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু তোমরা যে জায়গাগুলোতে আমরা এখানে অ্যানালিসিস পুরো একেবারে 10 বছরের অ্যানালিসিস
দেখিয়েছি সেই জায়গাটা যদি খেয়াল করো, যে রেডক্সটাও কিন্তু আমাদের কম বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকেও কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেক বছর আসে। গেসিয়াস স্টেট আমরা যদি দেখি, সেখান থেকেও কিন্তু আমাদের প্রত্যেক বছরই কিছু কোশ্চেন আছে। দেখো গতবার 3টে কোশ্চেন এসেছিল, আমরা যদি গত বছরের কোশ্চেন দেখি, প্রিভিয়াস ইয়ারে 3টে কোশ্চেন এসেছিল, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, দেখো ইকুইলিব্রিয়ামের 2টো পার্ট আছে। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে কোশ্চেনগুলো তোমরা জানো, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা যদি তোমরা দেখো, সেখানে তোমরা খেয়াল করে দেখবে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের থেকে আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে কিন্তু বেশি কোশ্চেন এসেছে। দেখো কত কোশ্চেন এখানে আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে এসেছে। দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা যদি তুমি না বোঝো, তাহলে তো আয়নিক ইকুইলিব্রিয়াম বুঝতে পারবে না। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কিন্তু আমাকে পড়তে হবে। এখানে অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট জায়গা নেই, এখানে আমাদের কেপি-কেসি রিলেশন গুলো দেখতে হবে, লাসাটেরিয়ার প্রিন্সিপালের উপর কিছু কোশ্চেন থাকতে পারে। কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট পার্ট আমরা যদি ইকুইলিব্রিয়াম কোশ্চেনে দেখি, তার হচ্ছে কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়াম। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের আসে। এখানে খুব ইম্পর্টেন্ট জোন আছে, পিএইচ ক্যালকুলেশন, বাফারের উপর কোশ্চেন আসে। এখানে তোমাদের সলিবিলিটি প্রোডাক্ট, তার উপর কোশ্চেন আসে। তাহলে কিন্তু এই আয়নিক ইকুইলিব্রিয়ামটা কিন্তু আমাদের যদি ইকুইলিব্রিয়াম কোশ্চেনে দেখি, তাহলে আয়নিক ইকুইলিব্রিয়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে প্রত্যেক বছরই দেখো, ইভেন দেখো তোমাদের খেয়াল করো যে আমাদের দেখি 2024-এ যদি আমরা দেখি, 2024-এ যদি আমরা দেখি, তাহলে দেখো সেখানে 7খানা কোশ্চেন এসেছিল। দেখো তার মানে এটা হাই ওয়েটেজের একটা চ্যাপ্টার আয়নিক ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে। এরপরে চলে এসো তোমাদের সলিউশনের মধ্যে আমাদের কি কি পড়ছে। সলিউশনের মধ্যে তোমাদের মেইনলি যে জায়গাটা ফোকাস করতে হবে, তোমরা জানো কলিগেটিভ প্রপার্টি, যেটা তোমাদের 12-এ তোমরা পড়ছো। তোমরা কলিগেটিভ প্রপার্টি 12-এ তোমাদের যেটা আমাদের থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো সলিউশন পোরশনটা, সেখানে আবারও তোমাদের সেই মোলারিটি, নরমালিটি, মোলালিটি, এই কনসেপ্টগুলোকে একেবারে তাদের মধ্যে ইন্টার রিলেশন, এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর কি করতে হবে, আর ওখান থেকে কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হচ্ছে তোমাদের কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টির যে 4টে প্রপার্টি আছে, হ্যান্ডঅফ ফ্যাক্টর, এই রিলেটেড কিন্তু প্রবলেম এখান থেকে থাকে। তাহলে কলিগেটিভ প্রপার্টির মধ্যে তোমরা জানো তোমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এন্ড অসমোটিক প্রেসার, এই রিলেটেড। এবং সেখানে আমরা যদি অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ যেখান থেকে হ্যান্ডঅফ ফ্যাক্টরের কনসেপ্ট আসছে, সেটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখানে একটা কথা বলি, দেখো নিউক্লিয়ার কেমিস্ট্রি যেটা জায়গা, যেটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেইতে এখনো রয়েছে নিউক্লিয়ার কেমিস্ট্রি। তো নিউক্লিয়ার কেমিস্ট্রি বেশ কিছু জায়গা কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স থেকেই চলে আসে। কারণ তোমরা জানো কেমিক্যাল কাইনেটিক্সের যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রয়েছে, এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কিন্তু নিউক্লিয়ার যে আমরা যে কেমিস্ট্রি যে রিঅ্যাকশন, নিউক্লিয়ার কেমিস্ট্রি যে আমরা দেখি যে ডিকে হয়, যে আমাদের নিউক্লিয়ার ডিকে হয়, সেই ডিকের সঙ্গে কিন্তু অন্য রিলেশন রয়েছে। কাজে আমরা যদি কেমিক্যাল কাইনেটিক্সের সাথে সাথে এটা যদি পাশাপাশি রেখে পড়ি, তাহলে অনেক সহজ হবে। এছাড়াও আমাদের N/P রেশিও, বা কখন আলফা এমিশন হবে, কখন বিটা এমিশন হবে, সেগুলোকে একটুখানি আমাদের দেখে নিতে হবে। তো এখান থেকে আমরা যদি দেখি নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে প্রত্যেক বছরে কিন্তু একটা করে কোশ্চেন মোটামুটি এসেছে, প্রিভিয়াস যদি ইয়ার দেখি। এটা কিন্তু আবার বলছি আমাদের যেই মেনে থাকে না, কিন্তু আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রিটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমাদের কিন্তু রয়েছে। ইলেকট্রোকেমিস্ট্রি আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আমরা তোমরা দেখবে 3টে পার্ট রয়েছে। এখানে কি কি রয়েছে, ইলেকট্রোকেমিস্ট্রি প্রথম একটা তোমাদের দেখবে বিভিন্ন টাইপের কন্ডাকশন মেজারমেন্ট, কন্ডাক্টিভিটি মেজারমেন্ট নিয়ে একটা জায়গা রয়েছে। তারপর তোমাদের রয়েছে দেখবে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে যে তোমাদের ফ্যারাডেস ল, ইলেকট্রোলিসিস, তার উপর এই ল গুলো থেকে কোশ্চেন থাকতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। ওখান থেকে সেল ফরমেশন, সেলের ডিএনএ কথা হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের থাকে। তাহলে এটাও কিন্তু আমাদের, যদিও খুব গুরুত্বপূর্ণের মধ্যে, আমি আবার বলছি আমরা পিঙ্ক কালার দিয়ে ডিনোট করেছি, এটা কিন্তু একেবারে কম গুরুত্ব লেভেলে বলা যাবে না, করতে হবে। থার্মোডাইনামিক্স থেকেও আমি যদি দেখি খুব বেশি যে কোশ্চেন আসে তা নয়। তো আমরা প্রিভিয়াস ইয়ারে একটা এসে কিন্তু আমরা যদি জেনারেল ট্রেন দেখি, মোটামুটি 1-2টো কোশ্চেন আসে, একটু দেখতে পারো। কেমিক্যাল কাইনেটিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে বিভিন্ন টাইপের যে অর্ডারের রিঅ্যাকশন আমাদের সেগুলো দেখতে হবে, এবং তার যে রিলেটেড যে ইকুয়েশন গুলো সেগুলোকে আমাকে ভালো করে রেডি করে ফেলতে হবে। তো এখান থেকে, এবং আবারও বলছি, এই যে দুটো জায়গা দেখো, নিউক্লিয়ার কেমিস্ট্রি এবং কেমিক্যাল কাইনেটিক্স, এগুলোকে যদি তোমরা পাশাপাশি রেখে পড়ো, মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের বিষয়টা সহজ হবে। সলিড স্টেট, আবার বলছি, এটা কিন্তু আমাদের
চেষ্টা করছি। সারফেস কেমিস্ট্রি থেকে খুব একটা কোশ্চেন আসে না, তো এখান থেকে আমরা খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ এটা মনে করলে এটা বাদ দিলেও দিতে পারো। যদিও দুটো কোশ্চেন এসেছিল আগের বছর এবং তারপর আগের বছর থেকে, তো তোমরা যদি মনে করো সারফেস কেমিস্ট্রি, আবার বলছি যারা তোমাদের টার্গেটটা দেখতে হবে, তোমরা কতটা টার্গেট করছো, তার কোন জায়গায় প্রিপারেশন। আমি হাই ওয়েটের যে চ্যাপ্টার গুলো সেগুলো দেখো পিঙ্ক কালার দিয়েছি, তো আমরা দেখতে হবে আমরা 40 প্লাস টার্গেট করছি না 45 প্লাস টার্গেট করছি, তার উপর কিন্তু তোমরা কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দেবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। আমি ইয়েলো কালার গুলো লেস ইম্পর্টেন্ট বলছি, এটা মডারেটলি ইম্পর্টেন্ট, আর হোয়াইট যেগুলো বলেছি সেগুলো যদি মনে করো যাদের প্রিপারেশন লেভেলটা কিরকম আছে তারা নিজেরাই সেটা বুঝবে, তার উপর সেটাকে তারা গুরুত্ব কম দিতে পারো। এই হোয়াইট কালারের যেগুলো রয়েছে অবশ্যই যারা 45 প্লাস টার্গেট করছে তাদের তো সবই দেখতে হবে, কেন এরকম কোনো নিয়ম নেই যে এখান থেকেই কোশ্চেন আসবে। নেক্সট আমরা চলে যাই, দেখো এবার আমরা ইনঅর্গানিক কোশ্চেনে চলে যাই। ইনঅর্গানিক কোশ্চেনে যেটা দেখো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যদি আমরা দেখি যে কেমিক্যাল বন্ডিং, দেখো আমি এটা আগে বলছি কেমিক্যাল বন্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা দেখতে পাচ্ছ কেমিক্যাল বন্ডিং আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, একদম। আচ্ছা ঠিক আছে। কেমিক্যাল বন্ডিং কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে কিন্তু তোমাদের গত বছরে মানে প্রিভিয়াস ইয়ারে দেখো 3টে কোশ্চেন এসেছিল, প্রত্যেক বছরই দেখো 2 থেকে 3টে কোশ্চেন আসে। আমি তোমাদের আবারও মনে করাচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কেমিস্ট্রির মধ্যে যদি আমরা বলতে পারি মেইন চ্যাপ্টার সেটা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের পরই আমাদের কেমিক্যাল বন্ডিং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো পিরিয়ডিক টেবিল কি তাহলে পড়বো না? হ্যাঁ, পিরিয়ডিক টেবিল কিন্তু আমরা এখানে ইউরো ক্যাটাগরিতে রেখেছি, অর্থাৎ পিরিয়ডিক টেবিল থেকে ডিরেক্টলি দেখো কোনো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন কিন্তু আসেনি। তাহলে পিরিয়ডিক টেবিলটা কেন আমি ইম্পর্টেন্ট বলবো, কারণ পিরিয়ডিক টেবিলটা তুমি যদি না পড়ো, গ্রুপ কেমিস্ট্রি কিন্তু আমাদের জেনারেল প্রপার্টি, গ্রুপ প্রপার্টি যেগুলো আছে ডি ব্লক তার জন্য কিন্তু তোমাকে পিরিয়ডিক টেবিলের একটা ধারণা থাকা বা কনসেপ্ট অবশ্যই থাকতে হবে, নইলে কিন্তু তোমাকে ওখান থেকে কোশ্চেন করতে পারবে না। তাহলে যে জেনারেল ট্রেন রয়েছে আমাদের একটা গ্রুপ ওয়াইজ, তার জন্য কিন্তু পিরিয়ডিক টেবিলটা আমাদের খুব ভালো করে পড়া দরকার। যদিও আমি আবার বলছি ইন্ডিভিজুয়াল পিরিয়ডিক টেবিল থেকে কিন্তু আমাদের দেখো প্রিভিয়াস দুটো ইয়ারে কোনো কোশ্চেন আসেনি, ওই জন্য আমরা কিন্তু এটা হাই ওয়েটেজের মধ্যে আমি রাখিনি। কিন্তু তবুও পিরিয়ডিক টেবিলটা কেন করতে হবে? পিরিয়ডিক টেবিলটা এই জন্য করতে হবে কারণ আমরা কিন্তু তাহলে গ্রুপ কেমিস্ট্রিটা অর্থাৎ ডি ব্লক যেটা আমাদের সিলেবাসে আছে ওয়েস্ট বেঙ্গল ডি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো না। তো কেমিক্যাল বন্ডিং এর মধ্যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে বেসিক থিওরি, বিভিন্ন টাইপের সেফ ডিটারমিনেশন কোশ্চেন থাকতে পারে, হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন থাকতে পারে, এবং সর্বোপরি মলিকুলার অরবিটাল থিওরি এমও থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে ফ্যাজান্স থিওরি, ওখান থেকেও কিন্তু প্রায়শই বিভিন্ন কোশ্চেন দেয়, অর্থাৎ পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, সেগুলো কিন্তু কোশ্চেন আছে। তো কেমিক্যাল বন্ডিং হাই ওয়েটেজের একটা চ্যাপ্টার, আমাদের এই ইনঅর্গানিক কোশ্চেনে ভালো করে দেখতে হবে। এবার চলে এসো মেটালার্জি, বিভিন্ন টাইপের মেটাল এক্সট্রাকশন। তো এটা যদি মনে করো তোমরা বাদ দিতে পারো, কারণ আমরা দেখছি দেখো যদিও এটা সিলেবাসে আছে কিন্তু প্রিভিয়াস 3টে ইয়ারে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। তো মনে করলে আমরা মেটালার্জিটা কিন্তু, যদি মেটালার্জিটা আমাদের একটু মনেও রাখতে হয়, মুখস্থও রাখতে হয়, একটু মেমোরাইজ করার ব্যাপার রয়েছে, তো সেই দিক থেকে তোমরা কিন্তু মেটালার্জিটা তোমরা বাদ দিলেও দিতে পারো। এবার চলে এসো হাইড্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড। দেখো এটা থেকেও প্রিভিয়াস ইয়ারের সিলেবাসে আছে ওয়েস্ট বেঙ্গল যেই, কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ারে আমরা কোনো কোশ্চেন দেখছি না। তাহলে এটাও আমরা যদি মনে করি হাইড্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড, তাহলে সেটাকেও আমরা ওয়েস্ট বেঙ্গল যেই জন্য বাদ দিতে পারি। এস ব্লক থেকেও প্রিভিয়াস দুটো ইয়ারে কোনো কোশ্চেন আসেনি, যদিও আগে দু একটা করে কোশ্চেন আসতো। তো আমি এই জন্য দেখো এটাকে ইয়োডো সেটের মধ্যে রেখেছি। আমি আবার বলছি মডারেটলি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বাদ যেমন দিতেই পারো, যেটা মেটালার্জি এবং হাইড্রোজেন, এস ব্লকটা একটু দেখে যেতে পারো। এবং যদি মনে করো যে 40 প্লাস টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে এস ব্লকটা না দেখলেও চলবে। তো আমি আবার বলছি আমাদের টার্গেট কোথায় আমরা সেট করছি, আমরা কতটা যেখানে পেতে চাইছি তার উপর কিন্তু আমরা ওয়েটেজ দেবো কোন চ্যাপ্টারগুলো কতটা পড়বো। আচ্ছা, পি ব্লক এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম পিরিয়ডিক টেবিলের সঙ্গে দেখো পি ব্লক এলিমেন্ট কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। তো তুমি পিরিয়ডিক টেবিলটা ঠিকঠাক বুঝে যাও, তাহলে পি ব্লকের অনেক প্রপার্টি কিন্তু তুমি প্রেডিক্ট করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ারে যদি আমরা কোশ্চেন দেখি, দেখো প্রিভিয়াস ইয়ারে দেখো
হবে, বি ব্লকটাকে বাদ দিলে চলবে না। আমি আবারও বলছি, তোমাদের দেখো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে আমাদের অনেকটাই ক্যালকুলেট, মানে পুরোটাই ক্যালকুলেটিভ করতে পারো, কিন্তু অনেক আমাদের কোশ্চেন এখানে থাকে, বি ব্লকের রিয়াকশন হয়তো একটু মুখস্থ করতে হয়, একটু দেখে রাখতে হয়, বারবার অভ্যাস করতে হয়, কিন্তু তুমি যদি এগুলো থেকে সময় বাঁচাতে পারো তাহলে কিন্তু তুমি সেখানে ফিজিক্সে টাইম দিতে পারবে। তো এটা একটুখানি দেখতে হবে। একই রকম ডিএ ব্লক এবং দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এটা কিন্তু ইন্টার রিলেটেড চ্যাপ্টার। যদি তুমি কোঅর্ডিনেশন কম্পাউন্ড এই জায়গাটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ডিএ ব্লকে কিন্তু অনেক কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কিন্তু প্রত্যেক বছর দেখো কোশ্চেন থাকে, এবং একটা বছর দেখো 4টে কোশ্চেনও এসছে। সেখানে তোমাকে ক্রিস্টাল ফিল্ড থিওরি করতে হবে, আইসোমারিজম করতে হবে, তোমাকে জিবিটি পড়তে হবে, সেখানে হাই স্পিন, লো স্পিন কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স, এগুলো থেকে কিন্তু কোশ্চেন তোমার থাকে। তাহলে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কিন্তু একটা হাই ওয়েটেজ চ্যাপ্টার। আমরা কোথার মধ্যে, এটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কোশ্চেনে দেখি কেমিক্যাল বন্ডিং এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি আবার বলছি, এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা যদি ঠিকঠাক তোমরা রেডি করে থাকো তাহলে দেখবে বেশ কিছু ডিএ ব্লকের কোশ্চেনও কিন্তু তোমরা এখান থেকে প্রেডিক্ট করতে পারবে। তাহলে এটা কিন্তু ইনঅর্গানিকের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবার চলে এসো, আমরা চলে যাই অর্গানিক। তো আবারও বলছি, আমাদের প্রত্যেকটা কোন বছর কোনটার উপর বেশি ওয়েটেজ থাকবে সেটা বলা যায় না, সেটা ভ্যারি করে ইয়ার টু ইয়ার। তো তবুও আমরা একটা কিউআইকিউ অ্যানালিসিস তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, সেখান থেকে কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা আমরা বলার চেষ্টা করছি। দেখো জিওসি, জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অর্গানিকে যদি এই চ্যাপ্টারটা ভালো করে রেডি থাকে, এখানে তোমাদের প্রচুর জিনিস কভার করছে। এখানে তোমাদের পড়তে হবে যে বিভিন্ন টাইপের যে মেকানিজম গুলো রয়েছে, এখানে তোমাকে পড়তে হবে বিভিন্ন ইলেকট্রনিক এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন, মেসোমেরিক এফেক্ট। এই এফেক্ট গুলো যদি তুমি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে অর্গানিকটা কিন্তু তোমার কাছে মুখস্থ মনে হবে। অর্গানিকটা কিন্তু অনেকটাই মেকানিস্টিক। ইনঅর্গানিক যদিও এখন একটু মুখস্থ পর্যায়ে রয়েছে, কিন্তু অর্গানিকটা কিন্তু আমাদের অনেকটাই মেকানিস্টিক। তো সেই কারণে তোমরা যদি এই চ্যাপ্টারটা শুধুমাত্র এই চ্যাপ্টারের কোশ্চেন করার জন্য নয়, বাদ বাকি যত চ্যাপ্টার রয়েছে সেগুলোকে যদি ভালো করে বুঝতে চাও তাহলে জিওসি কিন্তু অবশ্যই অর্গানিকের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হাই ওয়েটেজ চ্যাপ্টার। এটা কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে জিওসি। দেখো এখান থেকেও প্রত্যেক বছর দেখো কোনো না কোনো একটা বছরে দেখো 23-এ দেখো 5টা কোশ্চেন এসেছে। এটা প্রচুর ইম্পর্টেন্ট জোন রয়েছে এখানে, বিভিন্ন টাইপের কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কার্বায়ন স্টেবিলিটি, বিভিন্ন টাইপের মেকানিজম, ইলেকট্রোফিলিসিটি, নিউক্লিওফিলিসিটি। তো বেসিক জায়গা কিন্তু এইটা, যদি তোমাদের খুব ভালো করে কিন্তু ক্লিয়ার না করলে অর্গানিকের অনেক কিছুই তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং নোমেনক্লেচারটাও তোমরা এর মধ্যে দেখবে। ঠিক আছে, আইসোমেরিজমটাকে আমি একটু আলাদাভাবে রেখেছি, কেন আইসোমেরিজম কিন্তু প্রত্যেক বছর, যদিও এটা জিওসির মধ্যেই আমরা ভাবতে পারি, তবু আইসোমেরিজম বিশেষত তোমরা দেখবে যে অপটিক্যাল আইসোমেরিজম এবং জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, এটা কিন্তু যেই জন্য, এটা যেই মেইন হোক বা ওয়েস্ট বেঙ্গল যেই হোক, তার জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন প্রায়শই থাকে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, একটা কোশ্চেন কিন্তু এখান থেকে। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি দাঁড়াচ্ছে তোমাদের বলো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এন্ড বেনজিন। তো এখান থেকেও দেখো এদের যে বিভিন্ন রিঅ্যাকশন, এদের যে প্রিপারেশন, সেখান থেকেও কিন্তু কোশ্চেন কাটি। এটাও কিন্তু একটা আমাদের হাই ওয়েটেজ চ্যাপ্টার অর্গানিকের হাইড্রোকার্বন। আমি এখানে তোমাদের যদিও সিলেবাসে, ওয়েস্ট বেঙ্গল যেই সিলেবাসে অ্যারোমেটিক গুলোকে আলাদা করে দেখিয়েছি, আমি আর অ্যারোমেটিক গুলোকে আলাদা করে দেখাইনি, আমি মেইন ফাংশনাল গ্রুপ ধরে জাস্ট অ্যানালিসিস এখানে করেছি। হ্যালোজেন ডেরিভেটিভ, সেখানেও দেখো প্রিভিয়াস ইয়ারে আমাদের দুটো করে কোশ্চেন এসেছে, যদিও প্রত্যেক বছরই 1 থেকে 2টো কোশ্চেন আমাদের থাকে হ্যালোজেন ডেরিভেটিভ, মানে আমাদের হ্যালো অ্যালকিন আর হ্যালো অ্যালিন, সেখান থেকেও কিন্তু আমাদের 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেক বছর থাকে। এবার চলে এসো অ্যালকোহল ফিনল ইথার। তো এখানে প্রিভিয়াস ইয়ারে দেখো 3টে কোশ্চেন এসেছিল, এবং তার আগে অবশ্য আসেনি, একটাতে একটা এসে, কিন্তু অ্যালকোহল ফিনল ইথারও কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো অ্যালকোহল ফিনল ইথার আবারও বলছি, এখানে কিন্তু তোমাকে অ্যারোমেটিক এবং অ্যালিস্ট্যাটিক দুটোকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অ্যালডিহাইড কিটোন, যদিও প্রিভিয়াস ইয়ারে আলাদা করে কিছু আসেনি, দেখো সবচেয়ে বড় ব্যাপার অর্গানিকে আমি এই যে অ্যানালিসিস করতে গিয়ে একটা বড় সমস্যা ফেস করেছিলাম যে এটাকে অ্যালকোহলে ফেলবো না অ্যালডিহাইডে ফেলবো। কারণ তোমরা জানো যে
অর্গানিকের বেশ কিছু রিয়াকশন আমরা কখনো তার প্রিপারেশনে করছি, আবার কখনো তার রিয়াকশনে করছি। যেমন অ্যালডিহাইডে যদি আমরা অ্যালডিহাইডে যদি আমরা রিডাকশন করি অ্যালকোহল পাচ্ছি, অ্যালকোহলের অক্সিডেশন করলে অ্যালডিহাইড পাচ্ছি, তাহলে দু জায়গায় কিন্তু এটা ব্যবহার করছি। তো পার্টিকুলারলি এটা কোন জনের কোশ্চেন সেটা কিন্তু অনেক সময় অ্যানালিসিস করতে গিয়ে পিওয়াইকিউ অ্যানালিসিসে আমার একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা যদি দেখি অ্যালডিহাইড কিটোনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি মনে করি। যে যদি তুমি বলো যে অর্গানিকে বিভিন্ন ফাংশনাল গ্রুপের মধ্যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যালডিহাইড কিটোন। কারণ দেখো এটাতে আমরা বলতে পারি জাংশন। কেন জাংশন? দেখো তোমাদের একটু আগেই বললাম, আমি যদি অ্যালডিহাইড থেকে দেখো আমি যদি রিডিউস করি অ্যালডিহাইড বা কিটোনকে, তাহলে আমরা কি পেতে পারি বলো? অ্যালকোহল পেতে পারি। আবার একে যদি অক্সিডাইজ করি আমরা তাহলে অ্যাসিড পেতে পারি। তাহলে এটা কিন্তু একটা জাংশন পয়েন্ট অর্গানিকে। তাহলে অ্যালডিহাইড কিটোনটা যদি খুব গুরুত্ব দিয়ে পড়ো, এটা পড়তে গিয়ে তোমাদের অ্যালকোহলও পড়া হয়ে যাবে, তোমাদের আবার কার্বক্সিলিক অ্যাসিডও পড়া হয়ে যাবে। তাহলে কিন্তু অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এর সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডটাও জুড়ে নাও, দুটোই আমাদের হাই ওয়েটেড চ্যাপ্টার। এবার চলে এসো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, অর্থাৎ আমাদের অ্যামিন, যেটা অ্যামিন বা অনেক সময় সায়ানাইড, আইসোসায়ানাইড, নাইট্রোনাইট্রাইট। এখান থেকে আমি এটাকে হোয়াইট জোনে রেখেছি, লেস ইম্পর্টেন্টে রেখেছি। দেখো প্রিভিয়াস ইয়ারে দুটো কোশ্চেন এসেছিল, কিন্তু দেখো তার আগে কিন্তু কোনো কোশ্চেন এখান থেকে আসে। তাহলে যদি তোমরা মনে করো যে আমি এতটা লোড আমার মুখে নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে মনে করলে কিন্তু তোমরা এইটা বাদ দিলেও দিতে পারো। আমি আবার বলছি, টার্গেট তোমার কতটা তার উপর ডিপেন্ড করছে, তুমি কোনটা ওয়েটেজ দেবে আর কোনটা কম হয়েছে। এটা এই জোনটা একেবারেই লেস, এটা সিলেবাসে আমরা এই যে পার্টটা দেখে যাবো পুরোটাই হোয়াইট জোন, এগুলো একেবারেই লেস ইম্পর্টেন্ট জায়গা। দেখো পলিমার সিলেবাসে আছে, কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি কোনো কোশ্চেন আসেনি। পলিমার থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে কোনো কোশ্চেন আসেনি, তো পলিমারটা আমরা কিন্তু অনায়াসে বাদ দিতে পারি। একই রকম বায়োমলিকুলস থেকেও আমরা কোনো কোশ্চেন কিন্তু দেখতে পাইনি প্রিভিয়াস ইয়ার, তো এটাও তোমরা ওয়েস্ট বেঙ্গল যে জন্য কিন্তু বাদ দিয়ে দিতে পারো। আচ্ছা, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আমরা দেখো প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন এসেছিল, কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে তোমাদের ইনঅর্গানিক প্র্যাকটিক্যাল অ্যানালিসিসও করছে, আবার অর্গানিক অ্যানালিসিসও করছে। সেখানে কিন্তু অর্গানিকের উপরই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এসেছে। তোমরা দেখবে ল্যাসাইন টেস্ট, তারপর দেখবে জেলডাল প্রসেসে নাইট্রোজেনের অ্যামাউন্ট অ্যানালিসিস করা, ওইখান থেকে কিন্তু তোমরা একটু দেখে রাখতে পারো। আবার বলছি, আমাদের যদি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে মেইনলি অর্গানিক যে অ্যানালিসিস, এলিমেন্টের যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস রয়েছে, যেমন ধরো ল্যাসাইন থেকে আমরা স্পেশাল এলিমেন্ট জানতে পারি, কোনটা কোনটা ল্যাসাইন টেস্টে রেসপন্স করবে, এবং নাইট্রোজেনের অ্যামাউন্ট যে জেলডাল অ্যান্ড ব্রোমার প্রসেস আছে, স্পেশালি জেলডাল প্রসেস, এখান থেকে কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেন দেয়। তো এখানে মেইনলি তবে যারা বেশি প্রেশার হয়ে যাবে তারা বাদ দিতেও পারবে। কেমিস্ট্রি ইন এভরি লাইফ এখান থেকেও আমাদের সিলেবাসে আছে, কিন্তু কোনো কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে আসেনি। একই রকম আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট। তো এই জোনের পার্টগুলো তোমরা কিন্তু আপাতত বাদ রাখতে পারো। যারা 40 বা 45 টার্গেট করছো, তাদের কিন্তু আমাদের মনে হয় এগুলো তোমরা যদি লোড হয়ে যায় তাহলে বাদ দিতে পারো। তাহলে ওভারঅল আমরা যদি একটা সিনাপসিস করি, তো কি কি জায়গা আমাদের খুব গুরুত্বপূর্ণ দাঁড়ালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্স্ট, আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেখানে মূল কনসেপ্টটা আমরা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। মূল কনসেপ্ট, সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। দেখো আমি আবারও বলছি, মূল কনসেপ্টের থেকে তোমাদের যদি ঠিকমতো ক্লিয়ার থাকে, সেটা কিন্তু তোমাদের কিছু না কিছু স্টয়কিওমেট্রিক যে বিভিন্ন ক্যালকুলেশন গুলো বা বিভিন্ন জায়গায় সেখান থেকে তোমরা কিছু প্রবলেম পাবে। সেখানে নর্মালিটি, মোলারিটি এবং বিভিন্ন অ্যাসিড বেসিস যে চেঞ্জ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু করতে পারে। তো এরপর দেখো অ্যাটমিক স্ট্রাকচার, আমরা অলরেডি বললাম অ্যাটমিক স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি যদি ওয়েটেজে মানে কোনোটাই বাদ দেওয়া যায় না এই ধরনের পরীক্ষায়, তবুও আমরা মোটামুটি তা অ্যানালিসিস করলাম, পিওয়াইকিউ অ্যানালিসিস করলাম। সেখানে বেশি গুরুত্বপূর্ণ আমার যেগুলো মনে হয়েছে সেগুলো আমি একটু অ্যাটমিক স্ট্রাকচার। ইকুইলিব্রিয়াম আমি অলরেডি বললাম, ইকুইলিব্রিয়ামের মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়ামটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে, যেখানে তোমাদের সলিবিলিটি প্রোডাক্ট, যেখানে তোমাদের বিভিন্ন অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, পিএইচ ক্যালকুলেশন, বাফার সলিউশন, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তো প্রত্যেক বছরই আমাদের কোশ্চেন থাকে। তাহলে ইকুইলিব্রিয়ামের মধ্যে আয়নিক ইকুইলিব্রিয়ামটা খুব জোর দিয়ে পড়বে। কেমিক্যাল বন্ডিং অলরেডি বলা হয়ে গেল, কেমিক্যাল বন্ডিং এ কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখতে হবে। সি ব্লক, দেখো আমি অলরেডি আমরা এখানে তোমাদের বলে দিয়েছি। দেখো পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলটা কিন্তু আমাদের এমনি পড়ার দরকার
পিরিয়ডিক টেবিলটা না ভালো করে বুঝো তাহলে কিন্তু পি ব্লকটা ভালো করে বুঝতে পারবে না, তাহলে এটাও কিন্তু গুরুত্ব দিতে হবে। একই জিনিস আমি আগেই অ্যানালিসিস করে তোমাদের বলে দিয়েছি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, জটিল লবণ বা কমপ্লেক্স সল্টের জায়গাটা ঠিক মতো করলে তোমরা কিন্তু ডিএফ ব্লকেরও অনেকটা জায়গা কভার হয়ে যাবে। কিছু হয়তো মুখস্থ রাখতে হয়, তো বাকিগুলো কিন্তু তোমাদের কোনটা কালার দেখাবে কোনটা কালার দেখাবে না, তারপর হাই স্পিন কমপ্লেক্স ম্যাগনেটিক তোমাদের মোমেন্ট কত হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকে। আইসোমেরিজম খুব ভালো করে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা দেখতে হবে। জিওসি আমি অলরেডি বললাম, ইনক্লুডিং আইসোমেরিজম, আইউপিএসি নোমেনক্লেচার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা বলি তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিওসি দেখো এখানে আয়োনিক ইকুইলিব্রিয়াম যেটা আমি অলরেডি বললাম, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, আমি সেগুলো কিন্তু আরেকবার করে সাজিয়ে দিই তোমাদের জন্য। অ্যালকোহল, ফেনল, ইথার, আমি অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক দুটোকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট পার্ট, আমরা অলরেডি বলেছি। আর লাস্ট হচ্ছে আমাদের এই 10টা চ্যাপ্টার আমার মনে হয়েছে যে বেশি ওয়েটেজের চ্যাপ্টার। যারা মোটামুটি তোমরা 40+ টার্গেট করছো তাদের এই চ্যাপ্টারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবার আমি কিছু তোমাদের 5খানা মোটামুটি স্যাম্পল কোশ্চেন, মানে স্যাম্পল কোশ্চেন মানে এগুলো যে আসবে তা নয়, মানে কিরাম টাইপের কোশ্চেন হয়, তোমরা তো অনেকেই পিওয়াইকিউ দেখেছো, তো কয়েকটা আমি তোমাদের 5টা তোমাদের জন্য আমি স্যাম্পল কোশ্চেন। যেমন দেখো এখানে আমি তোমাদের যেটা বারবার বলছিলাম, আয়োনিক ইকুইলিব্রিয়াম থেকে যে কোশ্চেন গুলো থাকে তার মধ্যে এখানে দেখো একটা কোশ্চেন রাখা হয়েছে। কোশ্চেনটা একটু দেখো কি বলছে। তোমাদের বলছে যে কোশ্চেনটা তোমরা একটু পড়ে নাও, তারপর আমরা তার অ্যানালিসিসটা করব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে দিয়েছে 8.9 × 10⁻12। বলছে দেখো এখানে কি বলছে জায়গাটা, যে একটা সলিউশনের দেখো পিএইচ দিয়েছে এত, এবং ইন দ্য পিএইচ অফ এত কত বলে দিয়ে দেখো, পিএইচটা বলে দিয়েছে 9, পিএইচ কত বলে দিয়েছে 9 বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে এখানে, ম্যাগনেসিয়াম নাইট্রেটের যে কনসেন্ট্রেশন তার মোলার কত দিয়েছে দিয়ে দিয়েছে। এবার কি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে প্রেসিপিটেশন উইল অকার, নো প্রেসিপিটেশন উইল অকার, সলিউশন উইল বি স্যাচুরেটেড, কান্ট বি ডিটারমাইন্ড। তো বলছে অদক্ষেপ পড়বে না, তো বলছে সম্পৃক্ত থাকবে, এই ডেটাগুলো থেকে নির্ণয় করা সম্ভব হবে না। তো এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখো আমরা সলভটা কোশ্চেনটা আশা করি তোমরা দেখে নিয়েছো, যারা আজকে দেখছো লাইভ ক্লাস করছো দেখে নিয়েছো। তো এই সলভটা আমরা দেখো কিভাবে করব। তো দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা খেয়াল করো। এখানে আমাদের সলিবিলিটি প্রোডাক্টটা কিন্তু দিয়ে দিয়েছে, দ্রাব্যতা গুণফল কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা গিভেন পিএইচ কত বলো 9, তাহলে পিএইচ প্লাস পিওএইচ তোমরা যেন 14, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে গেলাম, সেখান থেকে আমরা জানো পিএইচ প্লাস পিওএইচ এটা ইকুয়াল টু কত 40। তাহলে তোমরা এটা যখন জানো তাহলে এখান থেকে তোমরা কি বার করতে পারলে, পিওএইচ বার করতে পারলে। আবার পিওএইচ মানে কি, পিওএইচ মানে মাইনাস লগ, যেমন ধরো পিএইচ মানে কি, পিএইচ মানে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন। তাহলে আমাদের এখানে পিওএইচ কত, মাইনাস লগারিদম অফ ওইচ মাইনাস কনসেন্ট্রেশন বেস 10। তাহলে এখান থেকে তুমি ওইচ এর কনসেন্ট্রেশন কত পেলে, 10⁻⁵। তো এবার কনসেন্ট্রেশন অফ ম্যাগনেসিয়াম নাইট্রেট গিভেন কত আছে বলো, 0.01 মোলার। তো অর্থাৎ আমরা 0.01 মোলার থেকে এখানে দেখো, এখান থেকে যদি এখানে 1:2 আছে, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট, দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট যদি আমরা ভাঙি তো আমরা কি পাবো, আমরা Mg2+ and 2 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 মোল থেকে 1 মোল পাবো। তাহলে আমাদের এত মোল যদি সলিউশন হয় তাহলে ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন কত হবে বলো, 10⁻001 মোল, 0.001 মোল আর 10⁻3। তো এবার আমরা কি জানি, আয়নিক প্রোডাক্ট যদি সলিবিলিটি প্রোডাক্টের থেকে বেশি হয়ে যেতে চায় তখন কি হয়, সেটা প্রেসিপিটেশনের একটা উপক্রম হয়। তাহলে আয়নিক প্রোডাক্ট সলিবিলিটি প্রোডাক্টের ইকুয়াল হয়, আমরা বুঝবো যে সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড সলিউশন বোঝাচ্ছে। আর যদি মনে করো আয়নিক প্রোডাক্টের ভ্যালুটা
পাওয়ার -30, তাহলে এটার থেকে দেখো এই ভ্যালুটা কি এ, তাহলে আয়নিক প্রোডাক্ট লেস দ্যান সলিবিলিটি প্রোডাক্ট, তো নো স্পেসিফিকেশন ফর্ম, কারেক্ট অ্যান্সার হবে। তো এইরকম কিন্তু কোশ্চেন তোমাদের থাকতে পারে। আমি আবার বলছি এগুলো যে আসবে তা নয়, আমরা কিছু প্রতীকী কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এরকম একটা কোশ্চেন গতবারের এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিল। দেখো এখানে একটা তোমাদের রিঅ্যাকশন প্রোডাক্ট, অর্গানিকের প্রোডাক্ট জানতে চেয়েছে। এরকম আমাদের দুটো রিঅ্যাকশন, দেখো এখানে রিঅ্যাকশনটা তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে ফ্রিডিল ক্রাফট অ্যাসাইলেশন ফলোড বাই ব্রোমিনেশন। তাহলে প্রথমে ফ্রিডিল ক্রাফট অ্যাসাইলেশন হবে, তারপরে কি হবে, তারপরে ব্রোমিনেশন হবে। তো এখানে যেটা প্রোডাক্ট আমরা কিভাবে প্রেডিক্ট করতে হবে, তো তোমরা একটু দেখো এখানে আমরা একটু খেয়াল করি এখানে প্রোডাক্টটা কিভাবে ভাবতে গেলে প্রথমে কোন বেঞ্জিন রিঙে গিয়ে ঘটনাটা ঘটবে। তো চলো আমরা অ্যান্সারটা দেখি, তোমরা কোশ্চেনটা দেখে নিয়েছো, প্রোডাক্ট কি হবে তোমরা একটু ভেবে নাও, এবার আমরা অ্যান্সারটা দেখব। দেখো তো প্রথমে হচ্ছে, দেখো এখানে তোমাদের পুরো ছবি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এই যে ঘটনাটা দেখছো এখানে এই যে ইলেকট্রন পেয়ার রয়েছে, দেখো এর ইলেকট্রন যে ডোনেশন করার জন্য দেখো এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এখানে লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তো এই যে রিংটা এটা কি হয়ে যাবে, ইলেকট্রন রিলিজ হয়ে যাবে। এটা কি এটা আবার ইলেকট্রন বাবু, দেখো এখানে ইলেকট্রন কি করবে, উইথড্রয়িং গ্রুপ, এই সিও গ্রুপটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এই কি করবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন টেক্স পার্ট ইন রেজোনেন্স উইথ বি রিং, বি রিং এর সঙ্গে একটা রেজোনেন্স করবে, তাহলে এটা হাইলি নেগেটিভ হয়ে যাবে। তো এখান থেকে যে অ্যাসাইল গ্রুপ তৈরি হবে, দেখো CH3CO+, এটা তাহলে কোথায় গিয়ে অ্যাটাক করবে, দেখো এখানে গিয়ে অ্যাটাক করবে। তো এর রেসপেক্টে কোথায় করবে, তোমরা জানো রেজোনেন্সের জন্য আমরা জানি এখানে 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 মাইনাস হয়, কিন্তু স্টেরিক ইনডেক্সটা এখানে আমাদের এটা অর্থো প্যারা ডিরেক্টিং, বাট স্টেরিক ইনডেক্স এখানে কম হওয়ার জন্য ফার্স্ট আমাদের এখানে হবে। এরপরে কি হবে, দেখো এরপরে তোমরা দেখতে পাচ্ছ ব্রোমিনেশন করছে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রোফাইল Br+ জেনারেট করবে, এখানে কোথায় অ্যাটাক করবে। দেখো এটা আফটার রিঅ্যাকশন স্টিল ইট ইজ ইলেকট্রোনেগেটিভ। দেখো এখানে কেন হচ্ছে, দেখো এখানে যাচ্ছে, ফলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের ইলেকট্রন, যদি এখানে দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে, দেখো এখানে তো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপও থাকছে, ফলে এটা কিন্তু এখনো এর থেকে এ রিং এর থেকে বি রিংটা ইলেকট্রন রিলিজ। তো এখানে কোথায় হবে, এখানে আবার দেখো এর স্পেস এবার কোথায় বলছি আমাদের, দেখো এখানে আমাদের এই পজিশন গুলোতে তোমরা জানো রেজোনেন্সের জন্য আমাদের নেগেটিভ হয়, এটা অলরেডি আমাদের বসে গেছে। তাহলে দেখো পরেরটা আমাদের এই অর্থ, অর্থাৎ উইথ রেসপেক্ট টু এনএইচ গ্রুপ, অর্থতে বলতে এদিকেও বসতে পারে এদিকেও বসতে পারে। তো ফাইনাল প্রোডাক্ট আমাদের কি হবে, এটা হবে। তো এই টাইপের কিন্তু কোশ্চেন তোমাদের থাকতে পারে, এরকম টাইপের একটা কোশ্চেন হয়তো প্রিভিয়াস ইয়ার বা তার আগে এসছে। তো আমি তোমাদের আবারও বলছি একটা সিম্বলিক কোশ্চেন কিরকম ধরনের থাকে আমি তোমাদের কাছে লিখছি। এরপর একটা কোশ্চেন দেখো, গ্রিক নাট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমি তোমাকে আলাদা করে বলা হয়নি। গ্রিক নাট দেখবে সব জায়গাতেই ইম্পর্টেন্ট, তুমি যদি অ্যালকোহল পড়ো, তুমি যদি অ্যালকেন পড়ো, খুব ইম্পর্টেন্ট পার্ট, অ্যালডিহাইড, কিটোন, সব জায়গায় কার্বক্সিলিক অ্যাসিড, সব জায়গায় গ্রিক নাট কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। খুব ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, যেখান থেকে প্রত্যেক বছরই কিন্তু আমাদের কোশ্চেন থাকে। তো গ্রিক নাটে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখো একটা রিঅ্যাকশন দেওয়া হয়েছে, কি হবে দেখো এখানে তোমাদের এই যে এটা কি জিনিস, এটা হচ্ছে তোমরা জানো ইথিলিন গ্লাইকল। তো ইথিলিন গ্লাইকল দেওয়া হলো, তাহলে কি হবে, ইথিলিন গ্লাইকল যদি আমরা এখানে দেওয়া হয় তাহলে আমাদের ফার্স্ট আমাদের ওখানে প্রোডাক্ট আছে, কি প্রোডাক্ট হবে ফাইনাল। তো আমরা এখানে কি করতে আমরা কাজে লাগি, কোনো একটা কার্বনিক গ্রুপকে প্রোটেক্ট করতে আমরা কাজে লাগি। দেখো প্যারাটলিন সালফোনিক অ্যাসিড আর ড্রাই HCl ইউজ করতে পারি, তাহলে প্রথমে প্রোটেকশন হবে, তারপরে দুই মলিকুল দুই মোল আমাদের রিঅ্যাকশন করবে এবং ফার্দার হাইড্রোলিস হয়ে কি প্রোডাক্ট পাওয়া যাবে সেটা আমাদের জিজ্ঞেস করবে। তো আমার সময় খুবই কম, আমি সরাসরি একেবারে অ্যান্সারে চলে যাচ্ছি। দেখো তো ফার্স্ট আমাদের কি হলো বল, এটা আমাদের এইটা কি করলো, একে প্রোটেক্ট করলো। দেখো এই কার্বনিক গ্রুপটা প্রোটেকশনে কাজে লাগবে, প্যারাটলিন সালফোনিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে, বা ড্রাই HCl দেওয়া যেতে পারে, এখানে আবারও বলছি তোমাদের ড্রাই HCl থাকতে পারে। তারপর কি করা হচ্ছে, দেখো তারপরে আমাদের এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েছে, ফলে OAT বেরিয়ে গেছে, এখানে ফিনাইল গ্রুপ জুড়েছে, দেখো এখানে ফিনাইল গ্রুপ জুড়েছে। এরপরে দেখো আবার কি হচ্ছে, আরেকটা অ্যাটাক হয়েছে, দেখো এখানে দেখো আরেকটা অ্যাটাক হচ্ছে, এটা তোমরা জানো এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস সেন্টার, এখানে এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। তো ফার্দার আমাদের এখানে অ্যাটাক হয়েছে, এবং যখন আমি ফাইনালি এটাকে হাইড্রোলিসিস করছি দুটো জিনিস করছি, এক তো আমাদের দেখো এখান থেকে এর হাইড্রোলিসিস হয়ে যাবে, এখানে যাবে, এটা এখানে যাবে, এটা থেকে হাইড্রোলিসিস হয়ে যাবে, এখানে OH গ্রুপ হয়ে যাবে, আর এটা ডিপ্রোটেক্টেড হয়ে যাবে, এটা দেখো এই গ্রুপটা ডিপ্রোটেক্টেড হয়ে আবার ফাইনালি আমরা কার্বনিক গ্রুপকে পাবো। তো এখানে আমাদের দেখো তাহলে অ্যান্সারটা কোনটা হবে, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে হবে আমাদের
এই প্রোডাক্টটা পাওয়া যায়। তো আর দুটো কোশ্চেন আমরা আলোচনা করে শেষ করবো। এটাও একটা বলেছিলাম, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পার্ট, ইনঅর্গানিক এর একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে একটা আইসোমেরিজমের একটা কোশ্চেন। আমাদের তিনটে ছবি দেখো এখানে এঁকে দিয়েছে, 1, 2 and 3, তিনটে ছবি এঁকে দিয়েছে। দিয়ে বলছে যে এখানে কোনটা কারেক্ট নয়, কোনটা ইনকারেক্ট, কোনটা সঠিক নয়, এই কমপ্লেক্সটার আমাদের তিনখানা পসিবল স্ট্রাকচার এঁকে দিয়েছে। এঁকে দিয়ে বলছে যে এই ছবিটা, এই যে দেখো বলছে 1 and 2 আর জিওমেট্রিক্যাল আইসোমার, 1 and 3 আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, 2 and 3 আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, 2 and 3 আর জিওমেট্রিক্যাল আইসোমার। তো এর মধ্যে কোনটা নট কারেক্ট আর ইনকারেক্ট তোমাদের জিজ্ঞেস করেছে। তো সময় খুব নেই, তোমাদের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, তো আমরা চলো দেখি অ্যান্সার। দেখো প্রথমটা কি বলেছে, 1 আর 2 জিওমেট্রিক্যাল আইসোমার, একদম ঠিক। দেখো এই দুটো গ্রুপ কিসে আছে বলো, এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স, তাহলে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স, তাহলে এটা রাইট। তাহলে 1 and 2 জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে ফার্স্ট অপশন রাইট। সেকেন্ড বলছে দেখো 2 and 3 আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার। দেখো এই দুটো পার্ট কি তোমরা দেখতে পাচ্ছ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, তাহলে পরস্পরের উপর উপরি পাতিত হবে না এরকম দুটো দর্পণ। তাহলে তোমাদের কাইরাল কার্বনটা কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া নয়। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি না থাকে, তাহলে প্লেন অফ সিমেট্রি যদি আমাদের থেকে যায় সেটা অপটিক্যালি আমরা জানি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর প্লেন অফ সিমেট্রি যদি ধরো না থাকে তাহলে সেটাকে অপটিক্যালি, আমরা আবারও বলছি, প্লেন অফ সিমেট্রি থাকলে সেটা হচ্ছে কি আমাদের অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি না থাকলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। এবং দেখো এই দুটো পরস্পরের দেখো মিরর ইমেজ এবং নন সুপার ইম্পসিবল, তাহলে এটা হচ্ছে পরস্পরের এনান্সিওমার, তাই তো। তাহলে দেখো এখানে 1 and 3 আর অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার, দেখো মিরর ইমেজ রিলেশন রয়েছে। তারপরে দেখো কি বলছে, 2 and 3 আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, সি এর অপশন। দেখো এই দুটো তো অপটিক্যালি অ্যাক্টিভ নয়, কারণ দেখো এই দুটো কি করে অপটিক্যাল অ্যাক্টিভ হয়, দেখো এটা তো সিস এবং ট্রান্স, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ হতে পারে না। বলছে 2 and 3 আর জিওমেট্রিক্যাল আইসোমার, একদম ঠিক। দেখো এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স, তাহলে আমাদের কোন অপশনটা দেখো ইনকারেক্ট, তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে ইনকারেক্ট। তো এরকম কোশ্চেন কিন্তু থাকতে পারে। আর লাস্ট একটা আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে একটা রিঅ্যাকশন দেখেছি, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের কতগুলো সেল আমাদের দিয়ে দিয়েছে, সেল রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে এবং তাদের করেসপন্ডিং আয়নিক কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে। যে কি বলছে, কোনটার ক্ষেত্রে হাইয়েস্ট ইএমএফ, কোনটার ক্ষেত্রে তড়িৎ চালক বলের মান সর্বোচ্চ হবে, নান্স ইকুয়েশন থেকে তোমাদের এটা প্রেডিক্ট করতে হবে কোনটার ক্ষেত্রে আমাদের কি বলেছে ইএমএফ সবচেয়ে বেশি হবে। চলো দেখি তাহলে। দেখো এটা আমাদের হচ্ছে এই সেলটা যদি হয় তাহলে এর জন্য দেখো সেল রিঅ্যাকশন কি হবে, এটা হবে, এবং তার জন্য নান্স ইকুয়েশন আমাদের এটা হবে। এই নান্স ইকুয়েশন থেকে তোমরা দেখো খুব ইম্পর্টেন্ট জোন, দেখো এই কোশ্চেনটা, দেখো এটা হচ্ছে আমাদের ইনঅট সেল, এই ভ্যালুটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কিন্তু তোমাদের কনস্ট্যান্ট। তো আমাদের এই ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের বাকিটা এই যে ডি এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে, এই পুরো পার্টটা, রাদার রেশিও অফ Zn2+ and Cu2+। তাহলে Zn2+ and Cu2+, দেখো আমাদের খুব ভালো করে দেখো এখানে নেগেটিভ সাইন আছে, তাহলে এটা যত মিনিমাম হবে, ভালো করে খেয়াল করো, এটা যত মিনিমাম হবে, দেখো টু গেট হাইয়েস্ট ইএমএফ দ্য রেশিও মাস্ট বি মিনিমাম। তাহলে এটা যদি মিনিমাম হয় তাহলে এটা কি হবে, হাইয়েস্ট হবে। তাহলে দেখো আমাদের কি হবে রাইট। আমি প্রত্যেকটা রেশিও বার করে দেখো তোমরা দেখবে কিসের রেশিও, এই যে Zn2+ and Cu2+ রেশিও বার করি, এটা দেখো মিনিমাম হচ্ছে, তাহলে মিনিমাম যদি হয় তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখো তোমাদের দেখো তোমাদের কিছুটা আলোচনা করলাম, তো আশা করি তোমরা কিছুটা উপকৃত হলে। আমি আবার সকলের জন্য আমি শুভেচ্ছা জানাতে চাইছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনার খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে মানে লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেনের উপর স্টুডেন্টরা এতে মানে ভালোই বেনিফিটেড হবে এবং আইডেন্টিফাইং দ্য এরিয়াস ওয়্যার দ্য স্টুডেন্টস লুক ইনটু মিনস দে শুড ফোকাস। তাহলে সবার কাছ থেকে একটা জিনিস খুব মানে বোঝা গেল, সবার যেটা উঠে এসেছে যে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের মানে ক্যাটাগরিক্যালি কিরকমভাবে
রাউন্ড দিয়েতে করতে হবে, যেটা রাজীব স্যার বললেন যে তোমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। এবং সব স্যাররা আরেকটা জিনিস যেটা বারবার বললেন যে ক্যাটাগরি 3টা তোমাদের, যেটা যেহেতু ওখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ওইটা অ্যাটেন্ড করে দেন ক্যাটাগরি 1 and 2 যেগুলো পারবে কনফিডেন্ট, সেগুলো কনফিডেন্স একটা ইম্পর্টেন্ট, নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো এবং কনফিডেন্টলি যেটা পারবে সেটা আগে উত্তর করো, দেন যেটা একটু তার থেকে ক্রিটিক্যাল সেটার দিকে তোমরা যাও। অ্যান্ড আজকে তো সুজিত স্যার অ্যান্ড রাজীব স্যার, অমিত সাধুকা তিনজনই তোমাদের প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছেন, যেগুলো প্রচুর সাবজেক্ট যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ইভেন ক্র্যাক করার জন্য, যেখানে যেমন ম্যাথসে তোমার ক্যালকুলাস পার্টটা, লিমিট অ্যান্ড ইন্টিগ্রেশন, কেমিস্ট্রিতে বেশ কিছু পার্ট যেগুলো স্যার আইডেন্টিফাই করলেন, যেগুলো থেকে লাস্ট 10 ইয়ার্সে কোশ্চেন আসছে, এবং সেগুলোতে ফোকাস করার জন্য এই ভিডিওটা থাকছে ফেসবুকে ডেফিনেটলি। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা ফেসবুকে থাকছে, তোমরা বারবার এটাকে দেখো এবং অ্যাকর্ডিংলি তোমরা প্রিপেয়ার হও, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট খুব ভালোভাবে তোমরা দিতে পারো। সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকে সেশনটা কিছু করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। So Thank you. Thank you, Karthik sir, thank you, Sujit sir, thank you, Amit sir, for sharing a lot of time with us and sharing your valuable input for our students. Thank you, everyone. So we are going to leave the session. Okay.